১৯৭২ সালে দেশে পেস্টিসাইডের ব্যবহার ছিল মাত্র ৪,০০০ মেট্রিক টন, যা ২০২২ সালে এসে দাঁড়িয়েছে ৩৯,১৫৭ মেট্রিক টন। ৫০ বছরের ব্যবধানে ব্যবহার বেড়েছে প্রায় ১০ গুণ। এখন প্রায় সব কৃষকদের বলতে শুনবেন, পেস্টিসাইড যথাযথ কাজ করতেছে না। খবরের পাতায় বড় অক্ষরে লেখা থাকে, নিয়ম না মেনে পেস্টিসাইড ব্যবহারে বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। হ্যাঁ, এটাই। আমাদের দেশে কৃষক জমিতে পেস্টিসাইড ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম সতর্কতা মেনে চলেন। একটা বোতলে গায়ে লেখা বিষ, যদি কেউ এটা আপনাকে দিয়ে বলে খান, তো খাবেন? কিন্তু আমাদের দেশি কৃষকরা পেস্টিসাইড নামক বিষ দিব্যি জমিতে ব্যবহার করছে ন্যূনতম মৃত্যু ভয় ছাড়াই। চলুন আজ আমরা জানবো জমিতে পেস্টিসাইড ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা, যেগুলো না মানলেই নয়। জমিতে পেস্টিসাইড ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের সতর্কতা। তাই যে কোনো বালাইনাশক স্প্রে করার আগে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। চোখে চশমা, মুখে মাস্ক এবং পায়ে জুতা এবং এমন একটি কাপড় ব্যবহার করতে হবে যার মাধ্যমে আপনার পুরো শরীরটা ঢাকা থাকে। পেস্টিসাইড পানির সাথে মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আপনার চামড়ার মধ্যে না পড়ে, বিশেষ করে চোখ এবং মুখ। জমিতে পেস্টিসাইড দেওয়ার সময় আশেপাশে পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার পানি রাখবেন। তারপর যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, জমিতে পেস্টিসাইড স্প্রে করার পূর্বে অবশ্যই দেখে নিতে হবে বাতাস কোন দিকে প্রবাহিত হচ্ছে। অবশ্যই বাতাসের দিকে জমিতে পেস্টিসাইড স্প্রে করতে হবে। বাতাসের উল্টো দিকে যদি আপনার জমিতে পেস্টিসাইড স্প্রে করেন তাহলে সেটা আপনার শরীরে আসতে পারে এবং ওই যে বিষক্রিয়াটা সেটা আপনার শরীরে যেতে পারে। তাছাড়া বাতাসের উল্টো দিকে যদি জমিতে স্প্রে করেন তাহলে তার যে টার্গেট প্লেস বা যে জায়গাতে আপনি পেস্টিসাইড স্প্রে করতে চাচ্ছেন ওই জায়গাতে যাবে না। তো এই দিকে খেয়াল রাখতে হবে বাতাস কোন দিকে প্রবাহিত হচ্ছে। আবার পেস্টিসাইডের কার্যকারিতা বাড়ানোর জন্য অবশ্যই জানতে হবে জমিতে কি হয়েছে, কোনো পোকা আক্রমণ করছে নাকি কোনো ছত্রাক বা কোনো রোগে আক্রমণ করছে। এখন যদি জমিতে ছত্রাক দ্বারা হয়, আপনি যদি ওখানে ইনসেক্টিসাইড দিয়ে দিচ্ছেন তাহলে সেখানে কোনো কাজ করবে না, বরং যদি ছত্রাক দ্বারা রোগ হয় আপনি যদি ইনসেক্টিসাইড দেন তাহলে এই ছত্রাকটা কিছু রেজিস্ট্যান্স শো করবে। পরবর্তীতে যদি আপনার ছত্রাকের জন্য কোনো ছত্রাকনাশক দেন তাহলে সেটা কি করবে, দেরিতে কাজ করবে। তাই এই বিষয়টা খেয়াল রাখবেন আসলে আপনার জমিতে হয়েছেটা কি। সকালে, দুপুরে কিংবা যতক্ষণ পর্যন্ত রোদ থাকে ততক্ষণ পর্যন্ত জমিতে কোনো ধরনের পেস্টিসাইড স্প্রে না করার চেষ্টা করবেন, কারণ ওই সময় আমাদের ফসলের জন্য যে উপকারী পোকাগুলো সেগুলো বেশি অ্যাক্টিভ থাকে। যেমন প্রিডেটর, পলিনেটর যে ইনসেক্টগুলো আছে সেগুলো সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে হচ্ছে গিয়ে কি দিনের বেলা, যতক্ষণ পর্যন্ত রোদ থাকে। তো ওই সময় স্প্রে না করাই উত্তম। তাছাড়া ফসলের যে ক্ষতিকর যে পেস্টগুলো আছে সবচেয়ে বেশি ক্ষতি করে হচ্ছে গিয়ে কি সন্ধ্যা থেকে পুরো রাত্র পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতি করে। তো আমরা চেষ্টা করব যদি পেস্টিসাইড স্প্রে করি তাহলে সন্ধ্যার দিকে স্প্রে করার জন্য, তাহলে সেটা কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং আমাদের ফসলের জন্য যে উপকারী পোকাগুলো আছে সেগুলো রক্ষা পাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিএইচআই, মানে প্রি হারভেস্টিং ইন্টারভাল। এর মানে হচ্ছে আপনি জমিতে পেস্টিসাইড দেওয়ার এতদিন পর্যন্ত, মানে কোন একটা পেস্টিসাইডের গায়ে লেখা থাকবে 7 দিন, 14 দিন বা কোনো একটা টাইম দেওয়া থাকবে যে এই টাইমের আগে ওই জমি থেকে কোনো ধরনের ফসল সংগ্রহ করবেন না। এখন যদি কোনো কারণে আপনি পিএইচআই মেনটেন করতে পারলেন না, অর্থাৎ দেওয়া আছে 7 দিন, আপনি 7 দিন আগে ফসলটা সংগ্রহ করলেন, তাহলে কি হবে সেখানে? যদি 7 দিন আগে সেখান থেকে ফসলটা সংগ্রহ করেন তাহলে সেটা যদি আপনি খান কিংবা কোনো কনজিউমার খেলো, তাহলে যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা আছে সেটা হচ্ছে এই ফসলের মাধ্যমে আপনার কিংবা ওই কনজিউমারের শরীরে প্রবেশ করবে। ওটা প্রবেশ করে বিভিন্ন ধরনের যে গুরুত্বপূর্ণ অঙ্গ আছে অঙ্গে গিয়ে সেখানে ক্ষতি করবে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। বিশেষ করে সবচেয়ে বেশি ক্যান্সার হয় এই পেস্টিসাইডের অনিয়ন্ত্রিত বা হচ্ছে না জেনে ব্যবহারের কারণে। এবং আমাদের দেশে সবচেয়ে বেশি সমস্যা, আমাদের দেশে কৃষকরা কিংবা যারা হচ্ছে জমিতে ফসল ফলায় বা হচ্ছে ভেজিটেবল চাষ করে, তারা এই যে পিএইচআই টা সেটা মেনটেন করে না। এই পিএইচআই মেনটেন না করার কারণেই মূলত হচ্ছে সবচেয়ে বেশি সমস্যাটা হচ্ছে। এই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা সেটা হচ্ছে সাধারণত যদি 7 দিন আগে সংগ্রহ করে রেসিডুয়াল ইফেক্ট হিসেবে ওই ফসলের মধ্যে থেকে যায়, যার ফলে সেটা হচ্ছে পরবর্তীতে ক্ষতি সাধন করে। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, জাপান আমাদের থেকে প্রায় 5 গুণ, চায়না আমাদের থেকে প্রায় হচ্ছে 7 গুণের মতো এবং তাইওয়ান আমাদের থেকে প্রায় 6 গুণের মতো বেশি পেস্টিসাইড ব্যবহার করে প্রতি হেক্টর জমিতে। তারপরও আমাদের দেশে যে ফসলটা বা খাদ্য নিরাপত্তা তাদের থেকে বেশি ঝুঁকিতে আছে। এর একমাত্র কারণ হচ্ছে আমরা কোনো ধরনের সতর্কতা মেনটেন করি না। আর জমিতে যে পেস্টিসাইড ব্যবহার করি, পেস্টিসাইড ব্যবহারের সময় যে পিএইচআই বা ন্যূনতম যে সতর্কতা এগুলো আমরা মেনে চলি না। এটি হচ্ছে একমাত্র কারণ। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আমি আজকে জমিতে পেস্টিসাইড স্প্রে করলাম, কালকে ফসলটা সংগ্রহ করার মতো হচ্ছে অথবা 2 দিন পরে ফসলটা সংগ্রহ করার মতো হচ্ছে।
যদি আমি 7 দিন পরে সেই ফসলটা সংগ্রহ করি তাহলে সেটা বিক্রি করা যাবে না বা নষ্ট হয়ে যাবে। এটা সবচেয়ে বেশি হয় হচ্ছে গিয়ে কি ভেজিটেবলস মানে সবজি জাতীয় ফসলের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। তো এই ক্ষেত্রে আমাদের যে করণীয় সেটা হচ্ছে জমিতে যদি আমরা পেস্টিসাইডটা স্প্রে করি তার পূর্বে দেখে নিতে হবে জমিতে কোনো ধরনের হারভেস্টেবল বা সংগ্রহ করা যেমন কোনো ফসল আছে কিনা। অর্থাৎ আমাদের যে নির্দিষ্ট পিএইচআই বা নির্দিষ্ট যে টাইম পিরিয়ড যে এর ভিতরে আমরা ফসল সংগ্রহ করতে পারবো না, ওই সময়ের আগে কোন ফসলটা ম্যাচিউর হবে বা কোন ফসলটা সংগ্রহযোগ্য হবে ওই ফসলটাকে আমরা আগেই সংগ্রহ করে নেব। তাহলে আমরা খুব সহজেই পিএইচআইটা মেনটেন করতে পারবো, ফলে আমাদের খাদ্য হবে অধিক নিরাপদ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে একটা রোগের জন্য একই পেস্টিসাইড একই জমিতে বারবার ব্যবহার করব না। যদি এটা করি তাহলে ওই নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট পেস্টিসাইডটা রেজিস্ট্যান্সি শো করবে, মানে পরবর্তীতে যদি এই পেস্টিসাইডটা স্প্রে করি তাহলে পূর্বের মতো আর কাজ করবে না। যেটা এখন অধিকাংশ কৃষকই বলে থাকে যে আমরা জমিতে পেস্টিসাইড স্প্রে করছি কিন্তু সেটা কাজ করছে না। ফসল আমাদের জীবন, কিন্তু এই জীবনটাই যদি ঝুঁকিতে পড়ে তাহলে সেই ফসলের মূল্য কি? আসুন সচেতন হই, বালাইনাশক ব্যবহার করি নিয়ম মেনে, নিজের ও পরিবারের সুরক্ষায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে কৃষি নিয়ে এমন আরো তথ্যভিত্তিক ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, সচেতন থাকুন, কৃষির সাথে থাকুন।